রঘু আর মাধবী দুজনেই মাঠে খুব পরিশ্রম করে কাজ করছিল। অনেক দিন ধরেই তাদের টাকার খুব কষ্ট চলছিল, কিন্তু এবছর তাদের পুরো আশা ছিল ফসল খুব ভালো হবে আর তারা ভালো টাকা রোজগার করতে পারবে। শোনো, এবছর যখন ফসলের টাকা আসবে তখন কিন্তু ঘরের ছাদটা পাকা করে দিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে দেব। তুমি একদম চিন্তা করো না। রঘু আর মাধবী প্রতিদিন খুব ভোরে মাঠে এসে কাজ শুরু করত। প্রচণ্ড রোদ আর জ্বলন্ত গরমের মধ্যেও মাধবী তার স্বামী রঘুর সঙ্গে সমান তালে পরিশ্রম করত। অনেক কষ্টের পর সে বছর সত্যিই খুব ভালো ফসল হল। এতে দুজনেই খুব খুশি হল। এবার তো আমরা এই ফসল বেচে ভালো টাকা পাব, আর সবার আগে ঘরের ছাদটা পাকা করব। হ্যাঁ, কিন্তু তার বাইরে আরও কিছু দরকারি জিনিসও তো আছে। না, আমার তো শুধু আমাদের ঘরের পাকা ছাদটাই চাই, আর কিছু না। রঘু আর মাধবী ফসল কাটার অপেক্ষায় ছিল, কিন্তু যখন ফসল কাটার সময় এলো, হঠাৎ এক রাতে এমন বৃষ্টি শুরু হলো যেন থামার নামই নেই। ওগো, দেখো তো কি ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল না তো? হ্যাঁ, আমিও তাই ভাবছি। একটা কাজ করি, আমি গিয়ে মাঠ দেখে আসি। যাওয়ার কি লাভ? বাইরে তো হাঁটু সমান পানি জমে গেছে। দেখো, আমাদের ছাদ থেকেও কিভাবে পানি পড়ছে। পাকা ছাদের স্বপ্নটাও শেষ হয়ে গেল। আমরা শেষ হয়ে গেলাম। এভাবে বলো না, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো ভগবান এর মধ্যেই আমাদের কোনো মঙ্গল রেখেছেন। এই কেমন কথা বলছো? আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, ঘর ভেঙে পড়ার উপক্রম, থাকার মতো ঠিকঠাক একটা কুঁড়ে ঘরও নেই, খাবার মতো কিছুই নেই ঘরে, সঞ্চয় করা টাকাও নেই। বলো, এর মধ্যে ভালো কি আছে? সব তো খারাপই খারাপ। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। মাধবীর যেন সব শেষ হয়ে গিয়েছিল। টানা 3 দিন ধরে বৃষ্টি থামল না। পুরো গ্রামে শুধু পানি আর পানি। গ্রামের লোকেরা বিরক্ত হয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় যেতে শুরু করল, কিন্তু রঘু আর মাধবীর ছিল শুধু সেই ভাঙা কুঁড়ে ঘর। ভাই, তোমরাও জিনিসপত্র গুছিয়ে অন্য কোথাও চলে যাও, এই বৃষ্টি আর থামবে না। ভাই, তোমাদের তো পাশের সুবর্ণপুর গ্রামে আত্মীয় স্বজন আছে, কিন্তু আমাদের এই দুনিয়ায় কেউ নেই, শুধু এই ভাঙা ঘরটাই আছে। তোমরা যাও, আমরা এখানেই ঠিক আছি। দেখো, ওদের তো অন্য গ্রামে থাকার জায়গা আছে, কিন্তু আমরা যদি এখানেই আটকে যাই? কিছু হবে না, তুমি ভগবানের ওপর ভরসা রাখো, সব ভালো হবে। মাধবী রঘুর এসব কথায় রাগ করত, কিন্তু রঘু সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখত যে তিনি যা করছেন ভালোর জন্যই করছেন। ধীরে ধীরে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু রঘু আর মাধবী তাদের সেই ভাঙা কুঁড়ে ঘরেই রয়ে গেল। যখন বৃষ্টি থামল আর ধীরে ধীরে গ্রামের পানি শুকিয়ে গেল, তখন সবাই আবার কাজে ফিরতে শুরু করল। আমি গিয়ে আমাদের জমির অবস্থা দেখে আসি, কি হয়েছে কে জানে। হ্যাঁ, আমিও তোমার সঙ্গে যাব। রঘু আর মাধবী মাঠে গিয়ে যা দেখল, তাতে তাদের চোখ কপালে উঠে গেল। তাদের জমিতে আগেই কিছু লোক কাজ করছে। এই, তোমরা কারা? আমরা জমিদার মহেন্দ্র সিংহের লোক। কিন্তু আমার জমিতে কি করছো? এ জমি আর তোমার নয়, এখন এটা জমিদার মহেন্দ্র সিংহের। রঘু আর মাধবী হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না নিজের জমিতে অন্য লোক কাজ করছে, আর তারা বলছে জমি আর তাদের নেই। হে ভগবান, শেষ সম্বলটুকুও কি আমাদের হাতছাড়া হয়ে গেল? এভাবে ভেঙে পড়ো না, আগে চলো জমিদারের সঙ্গে কথা বলি। রঘু আর মাধবী দ্রুত জমিদার মহেন্দ্র সিংহের বাড়ির দিকে রওনা দিল। বিশাল দালান বাড়ির উঠোনে পৌঁছে তারা জমিদারের সামনে গিয়ে দাঁড়াল। জমিদার বাবু, আপনার লোকজন আমার জমিতে কাজ করছে। তারা বলছে ওই জমি এখন আপনার। এটা কিভাবে সম্ভব? কারণ এখন সেই জমি সত্যিই আমার। না বাবু, ওটা তো আমার পৈতৃক জমি। আপনি এমন কথা কিভাবে বলছেন? শোনো রঘু, ওই জমি আগে তোমার ছিল, কিন্তু তুমি আমার কাছ থেকে ঋণ নিয়েছিলে আর বলেছিলে ফসল বিক্রি করে শোধ করে দেবে। এখন ফসল নষ্ট হয়েছে, ঋণও শোধ করনি, তাই নিয়ম মতো জমি এখন আমার। এমন করবেন না বাবু, আমাদের কাছে আর কিছুই নেই, ওই জমিটুকুই আমাদের বেঁচে থাকার ভরসা।
আপনি তো জানেন বন্যার জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে, না হলে আপনার পুরো টাকা আমরা শোধ করে দিতাম। সে কথা ঋণ নেওয়ার আগে ভাবা উচিত ছিল। এখন আমি কি করতে পারি? আমি হিসেবের মানুষ। জমিদার নিজের খাতার পাতা উল্টে হিসেব দেখতে লাগল। হিসেব অনুযায়ী তোমার ঋণের বদলে প্রায় ৭৫% জমি আমার প্রাপ্য হয়েছে, তবে বাকি ২৫% আমি তোমাদের দেব। সত্যি বাবু, কোথায় দেবেন? এই গ্রামে নয়, পাশের চন্দনডিহি গ্রামে এক টুকরো জমি আছে, চাইলে সেখানে গিয়ে থাকতে পারো। এতটুকু জমি নিয়ে আমরা কি করব? ওটা তোমাদের বিষয়, আমি যা দেবার তা দিচ্ছি। কোনো উপায় না দেখে রঘু আর মাধবী মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে এলো। কিছুদিনের মধ্যেই তাদের ভাঙা কুড়ে ঘর ছেড়ে যেতে হলো। কি দিনই না দেখতে হচ্ছে, কখনো ভাবিনি নিজের ঘর ছেড়ে যেতে হবে। মন খারাপ করো না, যা হয় ভালোর জন্যই হয়। সব শেষ হয়ে গেল, একটা জমি ছিল সেটাও চলে গেল, ঘরও ছাড়তে হচ্ছে, তারপরও তুমি একই কথা বলছো? হ্যাঁ বলছি, তুমি শুধু ভরসা রাখো। রঘু আর মাধবী নিজেদের সামান্য জিনিসপত্র গুছিয়ে চন্দনডিহি গ্রামে চলে গেল। জমিদারের দেওয়া ছোট্ট জমির ওপর তারা একটি কুড়ে ঘর বানিয়ে থাকল। পরদিন সকাল থেকেই রঘু সেই জমি পরিষ্কার করতে শুরু করল। চারিদিকে ঝোপঝাড়, কাটা আর বড় বড় পাথর পড়েছিল। এই অনুর্বর জমিতে কিছুই জন্মাবে না, এত কষ্ট করে লাভ কি? চেষ্টা তো করতেই হবে, সামনে কি আছে সেটা পরে দেখা যাবে। এসো, তুমিও সাহায্য করো। মাধবীও তার সঙ্গে কাজে নেমে পড়ল। দুজন দিন রাত পরিশ্রম করে জমির আগাছা পরিষ্কার করল, পাথর সরালো, মাটি সমান করল। অনেক কষ্টের পর জমি চাষ করার মতো হলো, কিন্তু তাদের কোনো বলদ ছিল না, তাই নিজেরাই কাঁধে জোয়াল টেনে হাল চালাতে লাগল। এই হালটা এগোচ্ছে না কেন? মনে হচ্ছে নিচে এখনো বড় কিছু আটকে আছে। চলো একসঙ্গে খুঁড়ে দেখি। দুজনেই কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। অনেক গভীরে শক্ত কিছু লাগছিল, তারা ভেবেছিল বড় পাথর হবে। অনেক কষ্ট করে মাটি সরানোর পর দেখা গেল সেটা পাথর নয়, একটি বড় পিতলের কলস। ওগো দেখো, কে যেন এখানে কলস পুঁতে রেখেছে, হয়তো কারোর অস্থি আছে, এটা ছোঁও না। এই, তুমি না কি যে ভাবো, দেখি তো এর ভেতরে কি আছে। রঘু কলসটি মাটি থেকে কেনে তুলল। ওপরে একটি ভারী ঢাকনা ছিল, সে ধীরে ধীরে ঢাকনাটা খুলল। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে মাধবীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কলসের ভেতরে অস্থি নয়, ভরা ছিল সোনা, রূপা, হীরা আর দামি গয়নায়। এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? এটা সত্যি, একেবারে সত্যি, আমরা ধনী হয়ে গেলাম। ওগো, এখন তো শুধু পাকা ছাদ নয়, পুরো নতুন বাড়িই হবে। হ্যাঁ, আরও জমি কিনব, গরু কিনব, সব নতুন করে শুরু করব। আমাদের ভাগ্য এক রাতেই বদলে গেল। তুমি ঠিকই বলতে, সত্যি যা হয় ভালোর জন্যেই হয়। যদি বন্যা না হতো, ফসল নষ্ট না হতো, তাহলে আমরা ঋণ শোধ করে দিতাম, আর কখনো এই জমি পেতাম না যেখানে এত বড় গুপ্ত ধন পোতা ছিল। দেখলে তো, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। সেই দিন থেকেই রঘু আর মাধবীর জীবন বদলে গেল। তারা সবার আগে একটি পাকা বাড়ি বানালো, নতুন জমি কিনল, মন দিয়ে কাজ করল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এমন সুন্দর শিক্ষামূলক গল্প পেতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।